অনেকের রিকোয়েস্টে अगेन আজকে একটা ভিডিও নিয়ে এলাম। আপকামিং ডেতে আপার প্রাইমারি বা প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের এই একটা ভিডিওতে আমি আবারও বলছি, যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্য হয়তো এত ইলাবোরেটলি আমি এক্সপ্লেনেশন দিতে পারবো না, বাট আফটার দ্যাট ইন্টারভিউটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু প্রত্যেকটা টপিকের ওপর ইন ডিটেল ভিডিও বানাবো। তো ভিডিওতে মুভ করার আগে যেটা বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। শেষ অবধি দেখুন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আ লট অফ শেয়ারিং কিন্তু আমি চাই। ওকে, আজকের বিষয়টা হলো, অনেকেই বলছিলেন ইংলিশ ডেমো বা ইংলিশ থেকে কি ধরনের কোয়েশ্চেন্স হতে পারে সেই নিয়ে একটা যদি ডিসকাশন হয় তো বেটার হয়। তো আজকের ভিডিওটা আমার সেই রিগার্ডিং যে ইংলিশ থেকে কি ধরনের প্রশ্ন করা হচ্ছে। মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হচ্ছে বা আমার যা নলেজে আছে, আজকে 30 তারিখ, আজকেও ইংলিশের ইন্টারভিউ আছে এবং আপকামিং আরও হয়তো 2-3 দিন ইংলিশের ইন্টারভিউ রয়েছে। তো আজকে আমি আপনাদের জন্য দুটো ভিডিও প্রোভাইড করব ইংলিশের ওপর। অ্যাকচুয়ালি আমি আমার কিছু বন্ধু বান্ধব পরিচিত সোর্স থেকে কিছু ইনফরমেশন পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কি ধরনের প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে ওদেরকে করা হয়েছে এবং ওদের আরো পরিচিত কিছু ক্যান্ডিডেটদেরকে করা হয়েছে। একটা হিউজ লিস্ট আমার কাছে রয়েছে, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন সোর্স থেকে এটা আমার কালেক্ট করা। আফটার দ্যাট এর থেকে কিছু টিপস আমি আমার তরফ থেকে আপনাদের দেব। তো সেইভাবে আপনারা যদি ফলো আপ করেন হয়তো অনেকটাই আপনাদের জন্য সেটা হেল্পফুল হবে। তো চলুন আমি টপিকে চলে যাচ্ছি। ইংলিশের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু আপনারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, তো সেহেতু আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ওনাদের মধ্যে অন্তত একজন যিনি সাবজেক্টের, ওনার ট্রাই থাকবে আপনার সাথে একটু হলেও ইংলিশে কনভার্সেট করার। সো ইংলিশ কনভার্সেশনের জন্য নিজেদেরকে কিন্তু প্রস্তুত রাখতে হবে অন্তত কিছু বিষয়, লাইক টেল সামথিং অ্যাবাউট ইউ, মানে আপনার সম্বন্ধে কিছু বলুন। এই বিষয়টা তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং সেখানে আপনার ফার্স্ট যেটা স্টার্টিং হবে, অনেকে বলেন মাইসেলফ সঙ্গীতা বা মাইসেলফ রাজ, এইভাবে কিন্তু ইউজ করবেন না। মাইসেলফ বলে স্টার্ট করবেন না, এটাতে ওনারা অনেক সময় কিন্তু অবজেকশন দিচ্ছেন। আপনার স্টার্টিংটা হবে একদম সিম্পল, আই অ্যাম সঙ্গীতা মণ্ডল, আমি আমার নাম দিয়েই বললাম। আফটার দ্যাট আপনি কোথা থেকে আসছেন সেটা আপনাকে মেনশন করতে হবে। তারপর আচ্ছা, যখন মেনশন করবেন অবশ্যই কিন্তু ডিস্ট্রিক্টের নাম মেনশন করে তারপর আপনার লোকেশনটাও বলে দেবেন। দেন আপনি বর্তমানে কি করছেন, সেখান থেকে ওনারা ডিরেক্টলিও আপনাকে কোয়েশ্চেন করতে পারে। হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি এখন কি করছেন। তো আপনি বর্তমানে যেটা করছেন সেটা বলবেন, যদি জব করেন সেটাও স্বীকার করবেন। তারপর এডুকেশন সাইড থেকে বলবেন যে আপনি কোন কলেজ থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন, যদি এমএ করা থাকে তাহলে কোন ইউনিভার্সিটি থেকে এমএ কমপ্লিট করেছেন। এই ডিটেলগুলো একটু আপনারা প্রিপেয়ার হয়ে যাবেন। দেখবেন প্রিপারেশন নেওয়া থাকলে আপনারা কিন্তু নিজেদেরকে খুব সুন্দর এবং স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারবেন। যেহেতু আমাদের অনেকেরই মাদার টাং বেঙ্গলি, দ্যাটস ওয়াই ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেকে রিপ্রেজেন্ট করতে একটু প্রবলেম হয়। তো এক্ষেত্রে বলি, আমার চ্যানেলে স্পোকেন ইংলিশের ওপর নট অনলি দিস, কিছু কনফিউজিং ওয়ার্ডসের ওপর ভিডিওস রয়েছে। ইউটিউব শর্টস বলে আমার যে প্লে লিস্টটা রয়েছে, সেখানে প্রচুর এরকম সেন্টেন্সেস, প্রচুর এরকম ওয়ার্ড আপনারা পাবেন। যদি মনে করেন এই প্রেজেন্ট সিচুয়েশনটাকে ওভারকাম করতে চাইছেন, তাহলে একটু ওই ভিডিওগুলো, প্রত্যেকটাই আমার 40 সেকেন্ড বা 58 সেকেন্ডের ভিডিওস রয়েছে, ইউটিউব শর্টস যেগুলো আর কি। তো এমন কিছু টাইম আপনাদের লাগবে না, একটা টাইম ধরে একটু প্রত্যেকটা ভিডিও ফলো আপ করে নিন। ওকে, এগুলো দেখে গেলে হয়তো আরো কিছু স্টক অফ ওয়ার্ড, মানে যারা সাবজেক্টের, আমি ধরে নিয়েছি তাদের একটা হিউজ নলেজ সাবজেক্টের রয়েছে, বাট এমনও তো কিছু জন আছেন যে যেটা হয় আমাদের আর কি, অনেক দিনের দীর্ঘ প্র্যাকটিসের অভাবে আমরা হয়তো কিছু জিনিস ভুলে যাই। তো একটু দেখলেই দেখবেন সেটা আবার আমরা রিকল করে নিতে পারি। ওকে, তো সেটাই আমি আপনাদের জাস্ট বলতে চাইছি, একবার একটু দেখে নেবেন। বেশিরভাগ যারা আমাকে বললেন ইংলিশের ওপর, তাদেরকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছেই যে আপনার সম্বন্ধে ইংলিশে একটু বলুন।
এভাবেই ওনারা জিজ্ঞেস করেছেন ফার্স্ট স্টার্টিংটা। তারপর সেখান থেকে আরো কিছু কোশ্চেন ওনাদেরকে করা হচ্ছে, কি সাবজেক্ট কম্বিনেশন ছিল, হ্যাঁ মানে কোন কোন সাবজেক্ট আপনি গ্র্যাজুয়েশনে পড়েছেন, বা এমএতে কিরকম মার্কস ছিল, এরকম কোয়ারিও অনেককে করা হয়েছে। বা এমএতে স্পেশাল পেপার কি ছিল, স্পেশাল পেপার যেটা বলবেন সেই পেপারটা কিন্তু ভালো করে দেখে যাবেন। আপনাদের যেটা স্পেশাল পেপার বললেই কিন্তু সেখান থেকে অনেক রকম কোয়ারি আসছে। এবার চলে যাই গ্রামার পোর্শনে। আমি একটা একটা করে বলবো। অ্যাট ফার্স্ট গ্রামার বলছি, আফটার দ্যাট লিটারেচারে যাব, আর একদম শেষে আমি পেডাগজি নিয়ে ডিসকাস করব। তো গ্রামার থেকে যে ধরনের প্রশ্নগুলো হচ্ছে, যেরকম একজন আমাকে বললেন, আমি একটু শেয়ার করি। উনি বললেন ফার্স্ট ওনাকে ইন্ট্রোডাকশন ধরা হয়েছিল, আফটার দ্যাট সেখান থেকে কিছু বেসিক কোয়ারি, জিরান্ড অ্যান্ড পার্টিসিপেলের মধ্যে ডিফারেন্স জানতে চেয়েছিলেন। জিরান্ড আপনারা জানেন বিষয়টা কি, পার্টিসিপেলও জানেন, দুটো রিলেটেড, কিন্তু একটা ক্ষুদ্র ডিফারেন্স রয়েছে। তো এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু হচ্ছে। তো জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল আপনারা ভালো করে দেখে যাবেন। যদি এক্সাম্পল দিয়ে বলতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। নেক্সট ওনাকে কোয়ারি করা হয়েছিল ফর অ্যান্ড সিন্স। ফর সম্বন্ধে উইথ এক্সাম্পল সেখান থেকে কিছু কোয়ারি করা হয়েছিল, আর সিন্স দুটোর মধ্যে ডিফারেন্স, কোথায় আমরা ফর ইউজ করছি, কোথায় সিন্স ইউজ করছি। দ্যাট মিনস কি প্রিপোজিশনটাও একটু আপনাকে দেখে যেতে হবে। অবশ্যই বলি, কমন একটা সেন্টেন্স দিয়ে সেখানে প্রিপোজিশন বসাতে কিন্তু আপনাকে বলবে না। আপনাদের যেটা বলা হবে সেটা হচ্ছে কিছু ট্রিকি কোয়েশ্চেন করা হবে। দেখবেন অনেক সময় আমরা যখন গ্রামার বই ফলো করি, সাইডে বিশেষ করে পিকে দে সরকারের বই যারা ফলো করেন, দেখবেন সাইডে বক্স করে করে কিছু ইনফরমেটিভ এক্সেপশনাল দেওয়া থাকে। সেগুলো যদি আপনারা দেখে যান তো একদম আপনারা 100% কনফার্ম থাকুন গ্রামার ওরিয়েন্টেড কোয়েশ্চেন আপনারা সব কটাই সলভ করতে পারবেন। তারপর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওনাকে করা হয়েছিল, দ্যাট ইজ হেলেনিজম। এটা যদিও গ্রামারের টপিক নয়, হেলেনিজম যারা সাবজেক্টে জানবেন বিষয়টা, তাও আমি একটু বলে দিচ্ছি। হেলেনিজম বিষয়টা হচ্ছে দ্য ন্যাশনাল ক্যারেক্টার অর কালচার অফ গ্রিস, স্পেশালি এনসিয়েন্ট গ্রিস, বা আপনারা এটাও বলতে পারেন দ্য স্টাডি অর ইমিটেশন অফ এনশিয়েন্ট গ্রিস কালচার। ইন ডিটেল আপনারা আরো আমার থেকে ভালো জানবেন যারা সাবজেক্টের, তো এই জায়গাটা একটু দেখে যাবেন, যেহেতু কোয়ারি এসছে তাই বললাম। নেক্সট হচ্ছে কোঠারি কমিশন থেকে কোয়েশ্চেন ওনাকে করা হয়েছিল। তো কোঠারি কমিশন থেকে যেহেতু কোয়েশ্চেন এসছিল, আমরা ধরে নিতেই পারি যে মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন, যে কমিশনস গুলো ছিল শিক্ষা সংক্রান্ত যে কমিশন গুলো, সেগুলো অবশ্যই কিন্তু আপনারা দেখে যাবেন উইথ ইয়ার, মানে কোন সালে গঠন হয়েছিল বা তাদের চেয়ারম্যান কারা ছিলেন, আরেকটা হচ্ছে কোন কমিশনের মুখ্য উদ্দেশ্য কি ছিল। এই বিষয়গুলো একটু দেখে যাবেন, কারণ এগুলো কিন্তু কমন, ইংলিশের ক্ষেত্রেও আসতে পারে, বেঙ্গলির ক্ষেত্রেও আসতে পারে, যে কোনো জায়গা থেকেই কিন্তু ওনারা কমিশনের ওপর কোয়েশ্চেন করতেই পারেন, যেহেতু এই কমিশন পুরো বিষয়টাই কিন্তু প্রতিটা সাবজেক্টের সাথে যুক্ত। এবার আমি স্পেশালি যেটা বলবো সেটা হচ্ছে গ্রামারের ওপর। গ্রামার থেকে আরো কি কি ধরনের কোয়েশ্চেন হচ্ছে, আমি আগেই বললাম যে একটু এক্সেপশনাল বা ট্রিকি টাইপের কোয়েশ্চেন কিন্তু গ্রামার থেকে হচ্ছে। যেমন কিছু এক্সাম্পল আমি আপনাদের দিচ্ছি, সেই জায়গাগুলো আপনারা একটু কিন্তু কভার করে যাবেন। যেমন ভার্ব থেকে যদি আমরা বলি, তো নর্মাল ভার্ব তো আপনাকে জিজ্ঞেস করবে না, আপনাকে একটু অন্যরকম, যেরকম স্টেটিভ ভার্ব, স্টেট ভার্ব যেগুলো, সেরকম একটা এক্সাম্পল চাইতে পারে, বা এর কনসেপ্টটা কি সেটা জানতে চাইতে পারেন, বা ইভেন্ট ভার্ব কি তার কিছু এক্সাম্পল। এই যে ডিফারেন্স গুলো, স্টেটিভ ভার্ব, ইভেন্ট ভার্ব, এগুলোর মধ্যে ডিফারেন্স কি আছে উইথ এক্সাম্পল দেখে যাবেন। কোন ভার্বগুলোকে আমরা ইভেন্ট ভার্ব বলছি এবং কেন বলছি। যেমন একটা আমি একটু বলি, ইভেন্ট ভার্ব কোনগুলো হয়, কোনো একটা ঘটনা মানে হ্যাপেনিং বিগিন অ্যান্ড এন্ড অ্যাট আ ডেফিনাইট টাইম। লাইক আপনারা অ্যাজ আ এক্সাম্পল বলতে পারেন বিল্ড ওয়ার্ডটা। কোনো ক্ষেত্রে যখন কোনো সেন্টেন্স আমরা ইউজ করি, বিল্ড কখন ইউজ করি, ধরুন একটা বাড়ি বানানোর ক্ষেত্রে, বাড়িটা বানানো একটা নির্দিষ্ট টাইমে শুরু হয় এবং ফিনিশটাও কিন্তু একটা নির্দিষ্ট টাইমে হয়। তো এরকম কিছু এক্সাম্পলস আপনারা দেখে যাবেন। একইভাবে স্টেটিভ ভার্ব কোনগুলোকে বলে, স্টেটিভ ভার্বের কিছু এক্সাম্পলস যেরকম বিলিভ, এগ্রি, নো, এগুলো আপনারা জানেন যে এগুলোর কখনো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হয় না,
ওকে, তো যাই হোক, আমার যেটুকু নলেজ বা যেটুকু আমার মনে আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্ষেত্রগুলো আপনারা একটু কিন্তু অবশ্যই দেখে যাবেন। প্রত্যেকটা টপিক নিয়ে আমি যদি ইলাবোরেটলি বলতে যাই তাহলে লেন্দি ভিডিও হয়ে যাবে। তো আমি জাস্ট বিষয়গুলো আপনাদের বলছি, আপনারা একটু ডিটেল দেখে যাবেন এই ম্যাটারগুলো। যেমন কোয়েশ্চেন আসতে পারে বেয়ার ইনফিনিটিভ, বা আপনার পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এছাড়া অ্যানোমালাস ভার্ব, কগনেট অবজেক্ট। দেখবেন প্রত্যেকটা পিকেতে সরকারের বই যদি ফলো করেন, আমি বারবারই বলছি, তাহলে আর কোনো চিন্তাই কিন্তু থাকবে না। প্রত্যেকটা টপিক ওই বইতে কিন্তু ইলাবোরেটলি ডেসক্রিপশন দেওয়া রয়েছে। আচ্ছা, আরও যেটা হতে পারে কোয়েশ্চেন, যেটা আমি আগেও বললাম, ভার্বাল নাউন অ্যান্ড জিরান্ড দুটোর মধ্যে ডিফারেন্স। প্রচুর বার কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে, আমি বারবারই শুনেছি ভার্বাল নাউন অ্যান্ড জিরান্ডের মধ্যে ডিফারেন্স। এটা অবশ্যই কিন্তু দেখে যাবেন। নর্মাল ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন হচ্ছে না, বাট কিছু এক্সেপশনাল যেগুলো, আবারও আমি বলছি, ডাইরেক্ট আপনাকে ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জ কিন্তু করতে বলবেন না ওনারা। ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ থেকে কিছু এক্সেপশনাল জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেন। বিশেষ করে রুলসগুলো, কোন ক্ষেত্রে আমরা কি রুলস ইউজ করছি, কোন টেন্সের ক্ষেত্রে আমরা কোন রুলসটা ইউজ করছি। আচ্ছা, যারা অনেক কম্পিটিটিভ এক্সাম দিয়ে অভ্যস্ত তারা জানেন যে গ্রামারের ক্ষেত্রে এরার কারেকশন একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই এরার কারেকশন কিন্তু আপনারা একটু দেখে যাবেন। কিছু কমন এরার যেগুলো জানি একটা হিউজ পোর্শন, এত কম টাইমে সেটা সম্ভব না, তবু একটু বেসিক আইডিয়া নিয়ে যাবেন। তো আমার মনে হয় এক্ষেত্রে গ্রামারের প্রত্যেকটা যে চ্যাপ্টার্স রয়েছে তার রুলসগুলো যদি আপনারা প্রপারলি দেখে যান, দেখুন সবই তো পড়া, একটু জাস্ট আমার মনে হয় টাচ আপ করলেই হয়ে যাবে। তো রুলসগুলো যদি জেনে যান, সেই ওরিয়েন্টেড যদি কোনো এরার কারেকশন আপনাদেরকে দেওয়া হয়, তাহলে আপনারা কিন্তু সেটা ইজিলি সলভ করতে পারবেন। এই যে অ্যানোমালাস ভার্ব বা কগনেট অবজেক্ট, জিরান্ড, এই যে টপিকগুলো আমি বললাম, যদি আপনারা চান আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের ওপর কিন্তু ভিডিও বলে দেবো। আপনারা সবাই জানেন যে আমার সাবজেক্ট বেঙ্গলি, বাট প্রেফারেবল সাবজেক্ট যদি বলেন তো সেটা অবশ্যই কিন্তু আমার ইংলিশ। আমি ভীষণই পছন্দ করি এই দুটো লিটারেচারকে। ইনফ্যাক্ট আমার গ্র্যাজুয়েশনে পাশে আর কি সাবজেক্ট সংস্কৃতও ছিল। তো এই লিটারেচার ব্যাপারটা না সামহাও আমার ভীষণ পছন্দের। তো আর যেহেতু এতদিন কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত, বা আমি বাড়িতেও টিউশনস পড়াতাম, তো এই বিষয়গুলো সম্বন্ধে একটু আইডিয়া আমার হয়েছে আর কি, যেটা আমি বাংলার ভিডিওতেও বলেছিলাম যে আই হ্যাভ আ লট অফ কালেকশনস। দ্যাটস ওয়াই সেগুলো আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার জন্য আমাকে আপনাদের জানাতে হবে কমেন্ট সেকশনে। মোটামুটি যদি দেখি যে অনেকেই চাইছেন এই ইংলিশের বিভিন্ন গ্রামাটিক্যাল টপিকের ওপর ভিডিও বা পেডাগোগির ওপর ভিডিও, অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদের বানিয়ে দেবো। আচ্ছা, আরেকটা যে পোর্শন থেকে কোয়েশ্চেন আসছে, বিভিন্ন ওয়ার্ডের মধ্যে রিলেটেড বা কনফিউজিং ওয়ার্ডস। আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন ডেলি, তারা জানবেন যে আমি প্রচুর কিন্তু কনফিউজিং ওয়ার্ডের ওপর ভিডিও করেছি, যেগুলো প্রত্যেকটাই শর্টস। প্লেলিস্টে গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এরকম কিছু কনফিউজিং ওয়ার্ড থেকে কিন্তু আসছে, লাইক ফিউ, এ ফিউ, দ্য ফিউ, এগুলো আমরা কোথায় ইউজ করছি, বাট ডিফারেন্স অ্যামং দেম, এদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, এ ফিউ, দ্য ফিউ, অনলি ফিউ। বা আরেকটা কোয়ারি হচ্ছে লিটল, আ লিটল, দ্য লিটল। এখান থেকে কিন্তু এরার কারেকশনও আসছে, আবার ডিফারেন্সও জানতে চাওয়া হচ্ছে। বা একজনকে যেরকম করা হয়েছিল যে এ ফিউ, দ্য ফিউ অ্যান্ড ফিউ, এই যে ডিফারেন্সটা বা এই যে কনসেপ্টটা, এটা আপনি স্টুডেন্টদের কিভাবে বোঝাবেন। তো অবশ্যই আপনারা কিন্তু বলবেন গ্রামার মানে আমি আগেও বলেছি আরোহী পদ্ধতি, মানে উদাহরণ থেকে আপনাকে সূত্রের দিকে যেতে হবে। তো আপনারা এটাই বলবেন, একটা কোনো এক্সাম্পল দিয়ে আপনারা বলতে পারেন যে এইভাবে একটা, যেহেতু 3টে ওয়ার্ড বলা হচ্ছে, ওয়ার্ড একটাই কিন্তু তার ইউজেজটা আলাদা, তার আগে কোথাও দা ইউজ করছি, কোথাও এ ইউজ করছি, বা কোথাও সিঙ্গেল ইউজ করছি। তো প্রত্যেকটাই কিন্তু আপনি সেপারেট উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে বলে দেবেন। তো যদি ওনারা বলেন যে একটু ব্যাখ্যা করে দেখান কিভাবে বোঝাবেন, তাহলে বলে দেবেন। যেভাবে আপনারা জানেন বিষয়টা, একটা করে এক্সাম্পল দিয়ে ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। ইন্টেন্সিভ ওয়্যার থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টপিকটাও একটু দেখে যাবেন। আর একটা বলি, ডাউন টোনার খুবই রেয়ার ইউজেজ, বাট এখান থেকেও কিন্তু কোয়ারি এসছে। একজন আমাকে বললো যে ডাউন টোনারের এক্সাম্পল চাওয়া হয়েছে, আর ডাউন টোনারের এক্সাম্পল বলার সাথে সাথেই বিষয়টা কি এটা ওনাকে একটু ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এই ডাউন টোনারটা কি সেটা হয়তো অনেকেই আপনারা জানেন, তাও আমি একটু ছুঁয়ে যাচ্ছি জাস্ট।
a word or phrase that makes the meaning of another word or phrase less strong. মানে কোন একটা ওয়ার্ড বা ফ্রেজ যেটা অপেক্ষাকৃত কম শক্তিশালী বা কম স্ট্রং ওয়ার্ড বা ফ্রেজের মানে বলে। ওকে, দেখবেন অনেক রিলেটেড ওয়ার্ড থাকে, ঠিক আছে, যেটা একটা মেন ওয়ার্ড তার রিলেটেড কিছু ওয়ার্ড যেটা কিন্তু লেস স্ট্রং। এটাই হচ্ছে ডাউন টোনারের কনসেপ্ট। এটার কিছু এক্সাম্পলস আপনারা দেখে যাবেন। কিছু আছে যেরকম নন কন্টিনিউয়াস ভার্ব। নন কন্টিনিউয়াস ভার্বস কোনগুলো? চিন্তা করছি, ফিল করছি, এই সব ব্যাপারগুলো। তো এর আরো কিছু এক্সাম্পলস আপনারা দেখে যাবেন, এখান থেকেও কিন্তু কোয়ারি হচ্ছে। এবার একটু বলি লিটারেচার থেকে কি ধরনের কোয়ারি হচ্ছে বা সেখান থেকে আপনারা কি বিষয়গুলো দেখে যাবেন। যেরকম একটা তো আমি বলেই দিলাম হেলেনিজমের কথা, এছাড়াও সিমিলি, মেটাফর, এগুলো থেকেও কোয়ারি হচ্ছে। প্রত্যেকটা ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো অবশ্যই কিন্তু দেখে যাবেন অন্তত একটা দুটো করে, আর এক্সাম্পল তো অবশ্যই। তারপর ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, কমেডি, ট্র্যাজেডি বা এই রিলেটেড কিছু বুকসের নাম, ঠিক আছে, কিছু রাইটারের নাম, এগুলো অবশ্যই কিন্তু আপনাদের দেখে যেতে হবে। কিছু ট্র্যাজেডি বা কমেডির ক্যারেক্টার দেখে যাবেন, ঠিক আছে, বা ওই পার্টিকুলার ক্যারেক্টার বা ওই ট্র্যাজেডির কি স্পেসিফিকেশন ছিল সেগুলো একটু দেখে যাবেন। আপনাকে কোয়ারি করা হতে পারে যে আপনার ফেভারিট পোয়েট বা অথরকে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা বলতেই পারেন আদার কারোর কথা, বাট ইন্ডিয়ান যারা রয়েছেন, ইংলিশ পোয়েট বা ইংলিশ অথর, তাদের কথা বললে কিন্তু বেশি ভালো হয়। লাইক চেতন ভগত বলতেই পারেন আপনারা, যে উনি আপনাদের ফেভারিট, বা আর কে নারায়ণ, এদের লেখাগুলো একটু দেখে যাবেন। বা এনার আপনি যেটা বলছেন সেটা বাদেও আরো কিছু, কারণ দেখুন আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আপনার সামনে যিনি বসে আছেন সাবজেক্টের, তার নলেজটাও কিন্তু ভাস্ট, এবং ওনার হয়তো সবকটা বই পড়া। তো সেক্ষেত্রে আপনি যদি আরো দু তিনটে জেনে যান, ওরা যদি ক্রস কোয়েশ্চেন করেন, তাহলে কিন্তু আপনারা বলতে পারবেন। ফেভারিট এমন একজনকে বলবেন যার সম্বন্ধে কিন্তু আপনি ডিটেল জানেন। ওকে, অন্তত কিছুটা হলেও যাতে আপনি জানেন, ওনারা যাতে এটা না ভাবেন যে আপনি ফেভারিট বলছেন জাস্ট মুখস্থ করে, আপনি ওনার সম্বন্ধে কিছুই জানেন না। এই বিষয়টা যেন না হয়, এটা একটু খেয়াল রাখবেন। পোয়েট্রি, এপিক, ব্যালার্ড, এই যে ডিভিশনসগুলো রয়েছে এগুলো ভালো করে দেখে যাবেন। এদের প্রত্যেকটা ডেফিনেশন, এক্সাম্পল বা কিছু পোয়েটের নাম, যেটা আমি আগেও বললাম, এগুলো অবশ্যই কিন্তু মানে এগুলো হচ্ছে ভীষণ ভাইটাল টপিক লিটারেচার থেকে, এগুলো দেখে যাবেন। আরেকটা হচ্ছে যেটা বাংলার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হিস্ট্রি অফ লিটারেচারে বিভিন্ন এজগুলো, মানে বিভিন্ন এক্সপ্যানশন, এজের যে কোথা থেকে কতটা, কোন এজ, লাইক ভিক্টোরিয়ান এজ, কোন সময় থেকে কোন সময়, সেই পার্টিকুলার টাইমে কোন কোন রাইটার কি কি লিখেছেন, বা সেখানকার যদি কিছু স্পেসিফিকেশন থাকে আপনারা ভালো জানবেন যারা লিটারেচারে রয়েছেন। তো এই জায়গাগুলো কিন্তু দেখে যাবেন। আরেকটা হচ্ছে পড়ে থাকবেন ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেনের যে বইটা থাকে আর কি, সেটা যদি আপনাদের কাছে থাকে ওয়েল অ্যান্ড গুড। প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন্স একবার ওভারঅল চোখ বুলিয়ে যাবেন। দেখুন আমি আমার আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, ইন্টারভিউ এমন একটা জায়গা, কিছু কিন্তু এক্স্যাক্টলি বলা খুব মুশকিল যে কোন ক্ষেত্র থেকে কোয়েশ্চেন হবে। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এই এই জায়গাগুলো কিন্তু কভার হতে পারে। ওকে, এবার একটু চলে যাব আমি পেডাগোগির ক্ষেত্রে। তো পেডাগোগির ক্ষেত্রে যে জায়গা থেকে বেশি কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে গ্রামারের ওপর, মানে গ্রামাটিক্যাল পেডাগোগি, যেগুলো লাইক গ্রামারের ধরন, গ্রামার ক ধরনের হয়। তো পেডাগোগির একটা কিন্তু সেপারেট চ্যাপ্টার রয়েছে টাইপস অফ গ্রামারের ওপর, লাইক ফাংশনাল গ্রামার, স্ট্রাকচারাল গ্রামার, স্কলারি গ্রামার, ফর্মাল গ্রামার, তো এরকম অনেক আছে। তো এরকম প্রত্যেকটা জিনিস আপনাদের কিন্তু একটু হলেও দেখে যেতে হবে। লাইক ফর্মাল গ্রামার আমরা কোনটাকে বলবো, আমি জাস্ট একটু জিস্ট আপনাদের বলে দিচ্ছি, যেটা একজনকে যেরকম করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল গ্রামার অ্যান্ড ফাংশনাল গ্রামার। তো এটার আনসার কি হবে এটা আমি একটু শেয়ার করছি। পুরোটা তো মানে টোটাল পেডাগোগি তো শেয়ার করা পসিবল না। তো এই কোয়েশ্চেনটা যেহেতু এসেছিল, তো যদি আর কাউকে করা হয় তো আপনাদের হেল্প হবে, আমি একটু বলে দিচ্ছি। আপনারা এভাবে বলবেন, a formal grammar specifies just what is right and what is wrong.
But functional grammar concentrates on describing and explaining the way people actually use the language. মিনিং নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফর্মাল গ্রামার জাস্ট কোনটা ঠিক কোনটা ভুল এই নলেজটা দেয়, আর ফাংশনাল গ্রামার হচ্ছে একটু ডেসক্রিপটিভ, যেখানে এক্সপ্লানেশন থাকে যে মানুষ ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে ইউজ করছে। ওকে, এছাড়াও স্কলারলি ট্র্যাডিশনাল গ্রামার এই বিষয়টা কি, তো এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির স্কলার্সরা যে ল্যাঙ্গুয়েজটাকে ইনোভেট করেছেন বা চর্চা করেন যে বিষয়গুলোকে নিয়ে, যে গ্রামারগুলোকে নিয়ে, সেগুলোকে আমরা কিন্তু স্কলারলি ট্র্যাডিশনাল গ্রামার বলে থাকি। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল গ্রামার। এখান থেকে একটা কিন্তু ইনফরমেটিভ কোশ্চেন হয়, লাইক হু ইজ দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার। তো স্ট্রাকচারাল গ্রামারের ফাউন্ডার হিসাবে আমরা যার নাম বলতে পারি তিনি হলেন সি.সি. ফ্রাইস। এই নামটা মনে রাখবেন, সি.সি. ফ্রাইস। এই স্ট্রাকচারাল গ্রামার কোন বিষয়ের উপর এমফাসাইজ করে না, স্ট্রাকচার অফ সেন্টেন্স। সেন্টেন্সের কত রকমের স্ট্রাকচার হতে পারে সেই নিয়ে যে টোটাল গবেষণা আর কি, সেটাই হচ্ছে স্ট্রাকচারাল গ্রামার। ওকে, তো এগুলো গেল গ্রামার ওরিয়েন্টেড, আমি জাস্ট বিষয়টা একটু বলে দিলাম আপনাদের। এরপরে হচ্ছে কিন্তু মেথড, এর ওপরেও কিন্তু পেডাগোগিতে সেপারেট চ্যাপ্টার রয়েছে, মেথড অফ টিচিং। কি কি পদ্ধতিতে আমরা টিচ করব, তো তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ, আরোহী অবরোহী। ইন্ডাকটিভ মেথডটা কি না, ইন্ডাকটিভ মেথড হলো থিওরি বেসিস। এখানে এক্সাম্পল থেকে জেনারেলাইজেশনের দিকে যাওয়া হয়। ফার্স্ট রিপ্রেজেন্ট করা হয় এক্সাম্পল, তারপর বেসিক জায়গাটায় পৌঁছানো হয়। মিনস নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স। এই টার্মগুলো একটু মাথায় রাখবেন, নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স, এক্সাম্পল টু জেনারেলাইজেশন। ওকে, আর এক্ষেত্রে মূল বিষয়টা কি আবারও আমি বলে দিচ্ছি। ইন ইন্ডাকটিভ মেথড দ্য টিচার ফার্স্ট প্রেজেন্ট এক্সাম্পল and then comes on theory or rules. এক্ষেত্রে লার্নিং প্রসেস কিন্তু টু মাচ ইন্টারেস্টিং হয়ে যায়, ক্লাসরুম কিন্তু ভীষণই ইন্টারেক্টিভ হয়ে যায়। আর হোয়াট অ্যাবাউট ডিডাকটিভ মেথড? ইন ডিডাকটিভ মেথড টিচার্স টেল অ্যাবাউট দ্য রুলস অ্যান্ড এক্সপ্লেনেশন অফ আ পার্টিকুলার টপিক। ফার্স্টেই রুলসগুলো বলে দেওয়া হলো, আফটার দ্যাট সেই সূত্রটাকে, সেই থিওরি বা রুলসটাকে এক্সপ্লেন করছেন উদাহরণ দিয়ে। আগে রুলস বলে দেওয়া হচ্ছে, আফটার দ্যাট এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে উইথ এক্সাম্পল। এটা হচ্ছে ডিডাকটিভ মেথড। আরেকটা হয় দ্যাট ইজ ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, মানে একসাথে। তো যদি আপনাদের ডিরেক্টলি কোয়েশ্চেন করা হয় যে গ্রামার টিচিং এর জন্য আপনারা কোন মেথডটা ইউজ করবেন, আপনারা বলবেন ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। কেন? It is the best method of teaching grammar. Why? Because it is the synthesis of inductive and deductive both methods. The teacher first present the example before his students and then he will explain or analyze them, and he will try to see that students draw some conclusions. And after that, teacher will give the rules. But in this method, the teacher doesn't stop here. He then give new examples and asks his students to verify the rules. কি বললাম আমি বিষয়টা? দেখুন, ফার্স্ট যখন আমরা ক্লাসে গিয়ে স্টুডেন্টসদের পড়াই, তো সেক্ষেত্রে আমরা কি করি, অনেক ক্ষেত্রে করি কি, ডিরেক্টলি বিষয়টা আগে বলে দিলাম, তারপর তার এক্সাম্পল দিলাম, আর সেখান থেকে স্টুডেন্টরা কি কনক্লুশনে পৌঁছাচ্ছে সেটা অনেক সময় কোয়ারি করি। আমরা বলি তো তুমি কি বুঝলে। তো এটাই হচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। এটা ভীষণ একটা মানে কমিউনিকেশন ক্রিয়েট করে স্টুডেন্টের সাথে টিচারদের। কেননা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমরা আরো কিছু এক্সাম্পলস ওদেরকে দেব, কি করতে, যে না তোমরা রুলসটা ভেরিফাই করে নাও, যে আমি যে রুলসটা তোমাদের বললাম অ্যান্ড ব্যাখ্যা দিলাম উইথ এক্সাম্পল, আদার এক্সাম্পলস গুলো দেখে সেই রুলসটা তোমরা ভেরিফাই করে দেখো যে I am right or wrong. The rule is right or wrong.
সো ন্যাচারালি এইভাবে যখন আপনারা ক্লাসে টিচ করবেন, গ্রামার বিষয়টা কিন্তু, গ্রামারের যে কোনো টপিক স্টুডেন্টসদের কিন্তু একদম মাথায় ঢুকে যাবে। ওকে, তো এইভাবে আপনি নানাভাবে এক্সপ্লেনেশন দিতে পারেন। মেথড থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন ধরছেন ওনারা, বিশেষ করে যাদের MA করা আছে তাদের হয়তো সাবজেক্ট ওরিয়েন্টেড ধরছেন, বা ধরুন কিছু স্টুডেন্টস আছেন যারা পাস গ্র্যাজুয়েট, ইভেন যাদের হয়তো অনার্সও নেই, তো তারা কিন্তু ধরেই নিন যে তাদের পেডাগোজির ওপর কিন্তু, বা আপনি ক্লাসে কিভাবে রিপ্রেজেন্ট করবেন কোনো একটা বিষয়কে তার উপর কোয়ারি হবে, কিছু গ্রামাটিক্যাল ইনফরমেশনের উপরেও কিন্তু কোয়ারি হবে। তাদের জন্য বলবো অবভিয়াসলি 5 to 8 শুধু নয়, একদম মাধ্যমিক পর্যন্ত টোটাল সিলেবাস যেটা রয়েছে সেই বিষয়গুলো একটু একটু করে জেনে যান। আপনাদের কোয়ারি আসতে পারে যে টেক্সট বুক পড়ানোর সময় কোন মেথডটা ভীষণ ডিস্টার্ব করে। তো আপনারা বলবেন ইনসিডেন্টাল মেথড, এটাও একটা মেথডের মধ্যেই পড়ে। এটা আমরা টেক্সট বুক পড়ানোর সময় সেই টেক্সট বুক ওরিয়েন্টেড যে গ্রামার থাকে সেটার এক্সপ্লেনেশন দিতে থাকি। তো এটা অনেক সময় কি হয়, টেক্সট বুক রিডিং এর ক্ষেত্রে কিন্তু অবস্ট্যাকল ক্রিয়েট করে। আপনারা জানেন যে কম্প্রিহেনশন পার্ট কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট স্টুডেন্টসদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা যখন টেক্সট বুকের কোনো একটা টপিকের বা কোনো একটা স্টোরির এক্সপ্লেনেশন দিচ্ছেন, সেখানে যদি আপনারা গ্রামার বোঝাতে যান, গ্রামারের বিভিন্ন টপিকগুলো বোঝাতে যান, সেক্ষেত্রে তখন কিন্তু এটা টেক্সট বুক টিচিং এর ক্ষেত্রে একটা অবস্ট্যাকল ক্রিয়েট করবেই। তো এই মেথডটাকে বলা হয় ইনসিডেন্টাল মেথড। সিচুয়েশন অনুযায়ী আমাদের কখনো কখনো হয়তো এই মেথডটা ইউজ করতে হতে পারে, বাট এটা কিন্তু অতটাও এফেক্টিভ নয়। এবার বলি ডিফিকাল্টিজ ইন ইংলিশ টিচিং, এর উপর থেকেও কিন্তু কোয়ারি আসছে। লাইক, আপনার কি মনে হয় যে ইংলিশ পড়ানোর জন্য যথাযথ সার্কামস্ট্যান্সেস আমাদের স্কুলে রয়েছে, বা ইংলিশ পড়ানোর ক্ষেত্রে কি কি প্রবলেম আছে বলে, কি কি ডিফিকাল্টিজ আছে বলে আপনার মনে হয়? তো এর কিছু পয়েন্ট আমি আপনাদের বলে দিচ্ছি। এবার এগুলোকে ইলাবোরেটলি ডেসক্রাইব করতে গেলে আমাকে পেডাগোজির উপর যে সেপারেট ভিডিও সেখানে করতে হবে, বাট এখন আমি জাস্ট একটু বলে দিচ্ছি। লাইক ওভারক্রাউডেড ক্লাসরুম, এটা একটা পয়েন্ট হতে পারে, বা স্কুল এনভায়রনমেন্ট, এটা একটা পয়েন্ট হতে পারে। নেক্সট হচ্ছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাক অফ স্টাডি মেটেরিয়াল। সব স্কুলে কিন্তু প্রপারলি ইংলিশ টিচিং এর জন্য স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল নয়, তো এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, মানে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের এখানে স্টাডিটাকে বেশি এমফাসাইজ করা হয়, মূল্যায়ন ভিত্তিক হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আবার ইভ্যালুয়েশন রিলেটেডও কোয়েশ্চেন আসতে পারে। যারা প্রাইমারি টিচার তারা কিন্তু এই বিষয়ে খুবই অ্যালার্ট থাকবেন। সিসি থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন যেটা, বা আমাদের যেটা সামেটিভ এক্সামিনেশন রয়েছে, ফরম্যাটিভ এক্সামিনেশন রয়েছে, এগুলো একটু দেখে যাবেন। আপনারা সবাই জানেন, সবাই তো আপনারা টিচার্স ডায়েরি পড়েছিলেন রিসেন্টলি, এটা নিয়ে খুব একটা প্রপাগান্ডাও চলছিল। আরেকটা হচ্ছে পিকক মডেল। তো আমাদের টিচিং এর ক্ষেত্রে যে বিভিন্ন ইন্ডেক্সগুলো রয়েছে, পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, কোয়েশ্চেনিং, তারপর অ্যাপ্লিকেশন, কোঅপারেশন, ইন্টারপ্রিটেশন, এই যে পয়েন্টগুলো রয়েছে, কোনটা কিভাবে আপনারা চেকিং করেন ক্লাসে, তো কিভাবে মার্কিং করেন স্টুডেন্টসদের, এই রিলেটেড কিন্তু কোয়ারি হতে পারে। তো এগুলো একটু ভালো করে কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লার্নিং ডিসেবিলিটি, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, এরকম। তো এরকম অনেকগুলো কিন্তু স্টুডেন্টস ডিসেবিলিটিস রয়েছে, এটাও কিন্তু ইংলিশ টিচিং এর ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো ইন ডিটেল আর আমি এগুলোতে যাচ্ছি না, এই জায়গাগুলো কিন্তু একটু আপনারা দেখে দেখে যাবেন। ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া, এগুলো কি, তো এরকম যেগুলো আছে একটু আপনারা দেখে যাবেন। চমস্কি অ্যান্ড স্টিফেন ক্রেশনের যে থিওরিজ গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু বেসিক ধারণাটা রাখতে হবে। যেমন এলএডি কে ইন্ট্রোডিউস করেছিলেন, কি বলেছিলেন এই বিষয়টায়? এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, চমস্কির মতে কি আমাদের ব্রেনের যে দুটো পার্ট রয়েছে, দ্যাট ইজ লেফট হেমিস্ফিয়ার অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার, এই দুটো পার্টের মধ্যে লেফট হেমিস্ফিয়ার যেটা, সেটা আমাদের মেন কাজটা করে এই ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড বিষয়গুলো। তো ওনার মতে এখানে আমাদের একটা এলএডি সিস্টেম রয়েছে, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর এই ডিভাইসটার মাধ্যমেই একজন শিশু যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে কিন্তু ইনেট করতে পারে। ওকে, তো এরকম ভাবেই ক্রুশেনের একটা মতামত রয়েছে। এলএডির ফুল ফর্মও কিন্তু জানতে চাইতে পারেন, তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। ওকে, চমস্কির থিওরি হচ্ছে, এটা মাথায় রাখবেন, ন্যাটিভিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, এই টার্মটা একটু মনে রাখবেন। ক্রুশেন 5টা হাইপোথিসিসের কথা বলেছিলেন অন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন।
এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সেটাও আবার বলি একটা ইলাবোরেট পোর্শন, সেটা নিয়েও ডিসকাস করতে গেলে আমাকে ইন্ডিভিজুয়াল ভিডিও করতে হবে। তো জাস্ট আমি সবটাই কিন্তু টাচ করে যাচ্ছি। তো ক্রাশনের যে 5টা ভাগ ছিল, এটা কোয়ারি আসতে পারে যে এটা কি বা কটা ভাগ ছিল, মানে কটা হাইপোথিসিসের কথা উনি মেনশন করেছিলেন। তো এগুলো জাস্ট আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, বিষয়গুলোর এত ইলাবোরেটলি যাচ্ছি না, একটু আপনারা দেখে নেবেন। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, মনিটর হাইপোথিসিস, input hypothesis, natural order hypothesis, last of all affective filter hypothesis। এই টার্মগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিসের যেটা মেন, সেটা কোয়ারি এসছিল, সেটা আমি একটু বলে দিচ্ছি। একজন শিশুর মধ্যে যখন অ্যাংজাইটি ইজ হাই, মানে শেখার ইচ্ছাটা প্রবল, বাট মোটিভেশন অ্যান্ড সেলফ কনফিডেন্স ইজ লো, মানে কোনো কারণে ওর শেখার ইচ্ছাটা হয়তো প্রবল, বাট প্রপার মোটিভেশন হয়তো পাচ্ছে না, বা তার মধ্যে সেই লেভেলে কিন্তু কনফিডেন্স নেই কোনো একটা জিনিস শেখার জন্য। তখন কি হয়, ক্রাশনের মতে আমাদের এলএডি যে সিস্টেমটা, এলএডি যে ডিভাইসটা, সেটা কিন্তু ব্লক হয়ে যায়। দ্যাট মিনস মেন্টাল ব্লক হয়ে যায়। তখন এটা কিন্তু প্রিভেন্ট করে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে। বিষয়টা তখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলএডি তে পৌঁছতে পারে না। ওকে, তো এখান থেকে কোয়ারি এসেছিল বলে আমি এই বিষয়টা একটু বলে দিলাম, বাকিগুলো একটু আপনারা, আমি বারবারই বলছি, একটু দেখে যাবেন। বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস রয়েছে, লাইক লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, LSRW। এই বিষয়গুলো একটু দেখে যাবেন। এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় সেটা আপনারা এই টপিকটা ওপেন করলেই ডিটেল দেখতে পাবেন। আর আমি তো অবশ্যই দেব ভিডিও, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলছি, তার জন্য আমার একটু টাইম দরকার, কারণ বুঝতেই পারছেন একটা ভাস্ট জিনিস। এর যে প্রত্যেকটা টপিক রয়েছে না, এই প্রত্যেকটা টপিকের ওপর সেপারেট ভিডিও আমাকে করতে হবে, তবে গিয়ে পুরো বিষয়টা আমি আপনাদেরকে কিন্তু বলতে পারবো। অবভিয়াসলি যেটুকু আমার নলেজ আছে, আমার যা কালেকশন আছে সেখান থেকে। আর আমার মনে হয়, ইনফ্যাক্ট আমি সিটেটও ক্র্যাক করেছিলাম এবং ইন্টারভিউ দিয়েছিলাম, বাট সিটেট পাস করার পরে যেটা জেনারেলি হয়, বেশিরভাগ কিন্তু কন্ট্রাকচুয়াল হয় 1 ইয়ারের জন্য। তো দ্যাটস ওয়াই আমি ওই সেক্টরে যাইনি। আমি ব্যারাকপুরে লাস্ট ইন্টারভিউ দিয়েছিলাম সিটেট পাস করার পরে। তো বুঝতেই পারছেন, তো প্রচুর কালেকশন আমার রয়েছে। তো সেখান থেকে যেটুকু আমি গ্যাদার করেছি সেটুকুই আমি শেয়ার করছি আপনাদের সাথে। কেমন লাগছে ভিডিওগুলো আপনারা কিন্তু আমাকে জানাচ্ছেন না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে মেনশন করুন যে বিষয়গুলো আপনাদের কেমন লাগছে। ওকে, এখান থেকে মোড অফ কমিউনিকেশন, ডিরেকশন অফ কমিউনিকেশন, এই ওরিয়েন্টেড কোয়ারি হতে পারে। রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, এই বিষয়টা জানবেন। রিসেপটিভের মধ্যে কোন পার্ট, তার আবার ওরাল অ্যান্ড রিটেন পার্ট কোনগুলো, যেরকম রিসেপটিভের মধ্যে ওরাল হচ্ছে লিসনিং অ্যান্ড রিটেন হচ্ছে রিডিং। একইভাবে প্রোডাক্টিভের ক্ষেত্রে ওরাল হচ্ছে স্পিকিং অ্যান্ড রিটেন হচ্ছে রাইটিং। লাইফ স্কিল এডুকেশন থেকেও কিন্তু কোয়েশ্চেন আসছে যে একটা টাইম পরে, যেটা আমরা ধরি আর কি, মোটামুটি 12 থেকে 18 বা তার পরের যে এজটা, বা তারও একটু আগে থেকেও আমরা ধরতে পারি, আমরা যেটা বাল্যকাল বলি এক্স্যাক্টলি। তো এই সময় কিছু মানে এই সময়টা হচ্ছে সাইকোলজিক্যাল ক্ষেত্রে একটা মানে ভাইটাল স্টেজ বলা হয়। তো তার জন্য শিশুদের, তার জন্য এই সময় থেকে কিছু লাইফ স্কিল এডুকেশনের প্রয়োজন আছে। তো সেগুলো কি কি হতে পারে, এই প্রত্যেকটা সেক্টর যদি আপনাদের জানা থাকে, এখান থেকে কিন্তু যে কোনো রকমের কোয়ারি হতে পারে। যেমন কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং, এমপ্যাথি, ডিসিশন মেকিং। ইনফ্যাক্ট আমাদের দেখবেন পিকক মডেলের ক্ষেত্রে ফরম্যাটিভ এডুকেশনের যে ইনটেক্স রয়েছে, সেখানেও কিন্তু এই এমপ্যাথি ওয়ার্ডটা রয়েছে, এটা দেখা হয়। ছোট থেকেই কিন্তু এটা অবজারভেশনের মধ্যে তাদেরকে রাখা হয়। প্রবলেম সলভিং, এফেক্টিভ কমিউনিকেশন, এগুলো তো রয়েইছে, যে কতটা সে কমিউনিকেট করতে পারছে ক্লাসে। আপনি পড়িয়ে যাচ্ছেন, সে আদৌ কি কমিউনিকেট করছে আপনার সাথে, না চুপচাপ বসে আছে, কেন বসে আছে, কি কারণে সে অমনোযোগী হচ্ছে, এইগুলো আপনাদের খোঁজার চেষ্টা করতে হবে। তো এই বিষয়গুলো থেকে কিন্তু ছোটখাটো মানে পেডাগজি রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, বাস্তব সমস্যাগুলো আপনাদের হয়তো দিয়ে কোয়ারি করতেই পারে। নেক্সট হচ্ছে কোপিং উইথ স্ট্রেস বা কোপিং উইথ ইমোশন। কোনো একটা বিষয়কে সে স্ট্রেস নিয়ে ফেলছে শেখার জন্য, নাকি ভীষণ আবেগ নিয়ে সে শিখছে, এই যে ডিফারেন্সিয়েটটা, এই রিলেটেডও কিন্তু কোয়ারি হতে পারে।
এছাড়াও কিছু ইমপার্সোনাল থিঙ্কিং বা সেলফ অ্যাওয়ারনেস, নিজের ব্যাপারে কতটা সচেতন এবং পারিপার্শ্বিক বিষয়ে কতটা সচেতন, সবটাই কিন্তু এর মধ্যে ইনক্লুড, এবং এখান থেকে কিন্তু কোয়ারি হতেই পারে। তো এই ক্ষেত্রগুলো একটু আপনারা ডিসকাস করে যাবেন বা ভেবে নেবেন যে এই রিলেটেড কোয়ারি এলে আপনি সেটা কিভাবে ওভারকাম করবেন। একটা ওল্ডেস্ট ক্লাসিক্যাল মেথড যেটা রয়েছে এটা একটু দেখে যাবেন, সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এই মেথডটা কি এটা একটু জেনে যাবেন। আজকের জন্য লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। এই কনসেপ্ট যদি আপনাদের থাকে, এই রিলেটেড আরো কিছু কোয়ারি কিন্তু আপনারা সলভ করতেই পারবেন। তো ডিফারেন্সটা কি আছে আমি একটু বলে দিচ্ছি। দেখুন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা, ল্যাঙ্গুয়েজটাকে অর্জন করা। মানে শিশু তার সাধারণ পারিপার্শ্বিক পরিবেশ থেকে উইদাউট এনি প্র্যাকটিস, উইদাউট এনি রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা অটোমেটিক্যালি অ্যাকুইট করে, সমাজ থেকে যেটা পিকিং আপ করে, তুলে নেয়। কারণ কি, আমাদের মাদার টাং কি হয়, আমরা সবসময় কানে শুনে শুনে ইংলিশ আমরা ক্যাজুয়ালি কেন বলতে পারি না, কারণ আমাদের যে সার্কামস্ট্যান্সেস সেখানে আমরা দাঁড়িয়ে ইংলিশটা বেশি শুনি না। সেটা কিন্তু ইংলিশ মিডিয়ামের ছেলেরা বা মেয়েরা অনেক বেশি স্কিলড এই জায়গাটায়, কারণ তাদের সেই সার্কামস্ট্যান্সেসটাই সেরকম যেখানে তারা শিখছে, যেটা আমরা কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে পাই না। তো অ্যাকুইজিশন হচ্ছে যেটা আমরা শুনে শুনে বা ক্যাজুয়ালি পিক করতে পারি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডেও আমরা এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারি। এটা শেখার জন্য কোনো রকম কোনো ফর্মাল এডুকেশন লাগে না। বাংলার ইন ডিটেল শিক্ষার জন্য হয়তো লাগতে পারে টিচার, বাট কখনো দেখেছেন যে একটা শিশুকে তার মা নর্মাল কথা শেখানোর জন্য কোনো টিচার রেখেছেন? তো এটা দরকার হয় না, কারণ এটা আমরা নিজে নিজেই কিন্তু শিখে নিতে পারি। আর লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে যেটা আমরা কিন্তু রুলস রেগুলেশনস, যেটা আমরা কনসিয়াস মাইন্ডে শিখি, নোয়িং অ্যাবাউট এনি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কিন্তু লার্ন করা, শেখা। এটা শেখার জন্য প্রচুর এফোর্ট লাগে অ্যান্ড প্র্যাকটিস লাগে। দ্যাট মিনস কি, এই যে আমরা ইংলিশ কেন বলি ইটস নিড এ লট অফ প্র্যাকটিস, তার কারণ হচ্ছে এটাই, যত আমরা প্র্যাকটিস করব তত ভালো কিন্তু আমরা ইংলিশে স্পিক করতে পারবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ফিচার্স গুলো রয়েছে, লাইক কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক, সিম্বলিক, কেন এটাকে ডাইনামিক বলা হচ্ছে, কেন সিম্বলিক বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজকে কেন আমরা মিডিয়াম অফ কমিউনিকেশন বলছি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস বলছি, এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল, আজকের জন্য এটুকুই। পরের ভিডিওতে আমি দেখছি আবার কি আনা যায় আপনাদের জন্য। তো নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও।